আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। যদিও গল্প না, সেটা বাস্তব কাহিনী। আপনার কুয়েতে আমার সাথে ঘটে যাওয়া শুরু থেকে এ পর্যন্ত, আমি যখন আসছি তখন থেকে এই পর্যন্ত। আর আপনার সাথেও এমনটা ঘটতে পারে যদি আপনি কখনো কুয়েতে আসেন, বা আপনার যদি কোনো আত্মীয় স্বজন কুয়েতে পাঠান বা সৌদিতে পাঠান, তো আমার এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এবং আগের থেকে আগে যদি আপনি বুঝেন, তাহলে আপনি ওই রকম প্রিপারেশন নেওয়া বা ওই রকম সমস্যা হলে আপনি আগে থেকে আগে ওই রকম একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন, হয়তো আপনি এগুলা সম্পর্কে বুঝতে পারবেন, আগে থেকে আগে সাবধান হতে পারবেন। তো তাহলে চলেন আমরা ভিডিওটা শুরু করি। তবে ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমরা এই চ্যানেলের মধ্যে কুয়েতের বিভিন্ন নিউজ দিয়ে থাকি, যেমন কখন ভিসা বন্ধ, কখন ভিসা খোলা, এবং কোথায় কখন চেকিং চলে, এরকম ইত্যাদি টাইপের নিউজ দিয়ে থাকি। এই জন্যই বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে চলেন ভিডিওটা শুরু করি প্রথম থেকে। আমি যখন কুয়েতে আসি, তবে কুয়েতে আসার আগের যে একটা বিষয়, সেটা হচ্ছে আমি কুয়েতে আসার আগে আমার ভিসা নিয়ে একটা কাবজাব ছিল, একটা বেজাল ছিল। ভিসাটা অবশ্য আমি যার কাছ থেকে নিয়ে আসছি, ওই লোকটার বাড়ি ছিল চাঁদপুর। উনি আবার মারা গেছে, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। লোকটা মোটামুটি ভালোই ছিল। তো ওনায় আমাকে ভিসা দিছে। উনি কিন্তু আমাকে সরাসরি ভিসা দেওয়ার কোনো কথা না, আমি কারণ ওনাকে চিনিও না। আমার যে এলাকার একটা লোক, আপনারা যেটা জানেন, বিদেশে আসতে হলে আপনার হয় আত্মীয় স্বজন যদি ভিসা দেয়, তাহলে তো আপনি ভিসা পাইলেন। যদি আপনার আত্মীয় স্বজন না থাকে, তাহলে যদি আপনি কারো মাধ্যমে ভিসা কিনে আসেন, ঠিক আছে, তাহলে আপনার যেখানে 10 টাকা, ওইখানে এটার দাম 20 টাকা হইতে পারে। আর শুরুতে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কুয়েতের ভিসা কিন্তু ফ্রি। কুয়েতের হাউস ড্রাইভার যেটা ভিসা, আমার ভিসা কিন্তু হাউস ড্রাইভার, বাসার ড্রাইভার যেটা বলি আমরা, তো এটা কিন্তু অরিজিনালি ফ্রি। আপনার কুয়েতিরা কোনো পয়সা নেয় না। তবে যাকে ভিসাটা দেয়, সে অনেক সময় বলে আমার ছেলে আনবো বা আমার বাগিনা আনবো, এটা সেটা বইলা হ্যাঁ থেকে একটা ভিসা নেয়, নিয়ে কিন্তু সে অনেক সময় দেখা গেলো হ্যাঁ আত্মীয় স্বজন কাউরে আনে না, হ্যাঁ কী করে ভিসাটা বিক্রি করে লায়। তো ভিসাটা যখন হ্যাঁ বিক্রি করে, তো যার কাছে বিক্রি করে সেও কী করে, সেও কি অনেক সময় দেখা গেলো তার আত্মীয় স্বজন নিয়ে আসে, অথবা অন্য আরেক জায়গায় সেও আবার কিছু লাভ পাইলে, 20-30 হাজার টাকা লাভ পাইলে ভিসাটা বিক্রি করে দেয়। তো এরকম কইরা ভিসাটা একবারে ফ্রি, কোনো টাকা লাগে না, ঠিক আছে। ওই ভিসার দাম হয়ে যায় আপনার 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ। হ্যাঁ, তবে কোম্পানির ভিসা এখন বর্তমানে পয়সা দিয়ে কিনতে হয়, আগেও কিনেই লাগছে পয়সা দিয়েই। তো হাউস ড্রাইভার যে ভিসাটার কথা বলতেছি, তো আমাকে যে লোককে ভিসা দেওয়ার কথা, উনি হচ্ছে আমার এলাকার না, পাশের গ্রাম। তো আমার পাশের গ্রামের লোকে ভিসাটা কিনা তারপরে আমার কাছে বিক্রি করবে। তো উনি আবার যার থেকে ভিসা কেনার কথা, হ্যার থেকে ভিসা কিনতেছে না, মানে টাকা দিয়ে ভিসা নিতেছে না, ঠিক আছে। তো ওনার সাথে আমার সাথে আবার কথা হয়েছে, আমার এলাকার যে লোক, ওনার সাথে কথা হয়েছে, আপনি আমাকে এক হাতে ভিসা দিবেন আর এক হাতে টাকা নেবেন, ঠিক আছে। কারণ আমি আপনাকে আগে টাকা দিয়ে দিব, এরপর আপনি আমার টাকা ঘুরাইয়া লাস্টে বাইঙ্গা চূড়া বলবেন ভিসা এই হয়েছে সেই হয়েছে, কম দিবেন বা টাকাই দিবেন না, এরকম টাকা অনেকের মার যায়, অনেকের টাকা মাইর হয়ে যায়। এই কারণে আমি ওনারা বলছি যে আপনি আমাকে এক হাতে ভিসা দিবেন আর এক হাতে টাকা নেবেন। এটার পরে উনি বললো যে ঠিক আছে, আমার শর্তে তো রাজি হয়েছে। তবে যখন ভিসাটা বের হওয়ার পরে উনি যার থেকে ভিসাটা কিনবে, তো ওনারে টাকাও দিতেছে না, ভিসাও নিতেছে না। কথা বুঝছেন? এখানে সমস্যাটা হয়েছে, আমার এলাকার লোকে চাইতেছে উনি আমার থেকে টাকা নিব, ওনার থেকে ভিসা কিনবো, কি না উনি মাঝখান থেকে পয়সা খাবে, মানে যেটা বলেন দালালি আর কি। আচ্ছা, যাই হোক। তো আমি তো ওনাকে আগেই বলে দিছি আমি ভিসা ছাড়া কোনো টাকা দিব না, ভিসা আমার হাতে দিবেন বা ভিসার কপি দিবেন, তখন আমি আপনারা টাকা দিব। কিন্তু উনি একটা কপিও দিতে পারতেছে না, দিব কিভাবে? যে লোক মেন ভিসাটা নিছে, ওই লোকও ওনাকে একটা কপিও দিতেছে না, বলতেছে আমাকে ভিসা টাকা দাও, তুমি পুরা অরিজিনাল ভিসাটা নিয়ে যাও। তখন এমন করতে করতে আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কুয়েতের ভিসা বের হয়
আপনার নামের উপরে, আপনার পাসপোর্টে যে নাম থাকবে সেম সেম নাম, বাবার নাম, মায়ের নাম, গ্রাম সব কিছু সেম সেম দিয়া এদেশে ভিসা বের হয়। তখন হ্যাঁ, পরে আবার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ভিসার নাম কেউ যদি আপনার ওই লোক না আসে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, একটু সময় লাগবে বা টাকাও খরচ হবে। তো এমন করতে করতে যখন যে লোক মেন ভিসাটা নিছে, ঠিক আছে, ওই লোকে দেখতেছে ভিসাটার মেয়াদ শেষ হয়ে যাইতেছে। তো উনি তো ভিসাটা লইছে ফ্রি, তখন উনি চাইতেছে আমি যাই পাই ভিসাটা যদি আমি বেচতে পারি তাহলে আমার লাভ। ঠিক আছে, এখন বেচবে কার কাছে? ওই লোক কোনো আমাকে চিনেও না। তো ওই আমার পাসপোর্টের মধ্যে আমার নাম ঠিকানা সব কিছু ছিল। ঠিক আছে, ওইভাবে উনি ডাইরেক্ট আমার মামার সাথে যোগাযোগ করছিল। আমার মামার সাথে যোগাযোগ করার পরে তখন আমি ওই লোকেদের বললাম যে আপনারা কি আমাকে ভিসা দিবেন নাকি দিবেন না? সে বলতেছে ভিসা দিব, তুমি টাকা দাও। আমি বলছি আমি টাকা কেন দিব, আগে আপনারা ভিসা দেন, পরে আমি আপনাদেরকে টাকা দিব। ঠিক আছে, তখন ওনারা বলতেছে কয় ঠিক আছে ভিসা নাই। আর যে লোকে অরিজিনাল ভিসার মালিক, ভিসাটা নিছে, ওই লোকরে বলতেছে আমি ভিসা নিব না। তখন ওই লোকে ওনার ছেলের মাধ্যমে আমার মামা আছে ওনার সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে তখন আল্লাহ চাইতো আমি কুয়েতে আসছি। তখন আমি ওই ভিসা কিনে আনছি, কিনছি ওনার থেকে অরিজিনালি 1,60,000 না জানি 65,000 টাকা দিয়ে ভিসাটা আমি কিনছি। আর বাংলাদেশ খরচ যেটা ছিল ওটা আমার, যেমন আপনার মেডিকেল, এরপরে টিকিট, এগুলো মিলে প্রায় আরও 60-70 হাজার টাকা গেছে। আমি আসছি 2017 সালের জানুয়ারি মাসে। ঠিক আছে, 2017 সালের জানুয়ারি মাসে আসছি। তো এখন আপনাদের সাথে শেয়ার করব আপনার কুয়েতে আসার পরে আপনার সাথে কি কি ঘটতে পারে সেই বিষয়টা। সেটা হচ্ছে আপনার, আমি যখন প্রথমে আসছি, আমাকে যে লোকে নিয়ে আসছে উনি আমাকে বলছে যে এখন বর্তমানে এখানে শীতকাল, তুমি গরম জামা কাপড় নিয়ে আইসো যেটা তুমি গায়ে দিবে। আমিও মাশাল্লাহ দিলে গরম জামা কাপড় আনছি। তা আমাদের দেশ অনুযায়ী আরও কয়েকটা বাড়াই আনছি। ঠিক আছে, তো যেগুলো বাড়াই আনছি সবগুলো তো আপনি গায়ে দিয়ে রাখতে পারবেন না। তো আমি এগুলা ব্যাগে ছিল, কিছু গায়ে ছিল। ভাই বিশ্বাস করবেন না, যখন আমি এয়ারপোর্টে নামছি, আয় হায় কি ঠান্ডা, যা বলার মতো। কথা বুঝছেন, এমন ঠান্ডা আমি আর দেখি না, বলার মতো না, এত ঠান্ডা। তখন এয়ারপোর্টের থেকে নামার পরে হেরা ওইখানে পুলিশ আছে, আপনাদেরকে সবাই যারা যারা নতুন লোক তাদেরকে একটা সাইডে নিয়ে আসে, আয়সা ওনাদেরকে ওইখানে দাঁড় করায় রাখে, বলে যে কপিল আসুক, কপিল আসলে তোমাকে কপিলের সাথে দেওয়া হবে। নইলে অনেকে লোক এয়ারপোর্ট থেকে মানে আপনার বিভিন্ন সিস্টেমে আইসা বাইগা যায়। কথা বুঝছেন, আইসা বাইগা যায়, আত্মীয় স্বজন এখানে সেখানে চলে যায়, ওইখানে গিয়ে কাজ করে। এই জন্য পুলিশে তাদেরকে ছাড়ে না। তখন আমার যে স্পন্সর বা আমাকে যে লোকে ভিসাটা দিছে, তো আমি ওনার নাম্বার আবার দেশ থেকে লিখে আনছি। এটা সবচেয়ে ভালো হয়েছে। আইসা আমি এয়ারপোর্টের মাধ্যমে, আবার আমার এক ভাই ছিল, আমার মামাতো ভাই, সে আবার এয়ারপোর্টের ফোরম্যান। কথা বলছেন, এয়ারপোর্টের ফোরম্যান। তো আমি আসার পরে সে আবার জানে আমি কোন বিমানে আসবো, কয়টার দিকে নামবো, কোন ফ্লাইটে। সে যেহেতু এয়ারপোর্টের ফোরম্যান, বিমানের আশেপাশে তার ডিউটি। তখন বিমানটা যখন ল্যান্ড করছে, হ্যাঁ আমার খুঁজা বের করে ফেলছে। তো খুঁজে বের করার পরে আমি নাম্বার দিয়ে আমারে যে লোকে ভিসা দিছিল তারে ফোন দিছি যে আমি নামছি। ঠিক আছে, এখন এই জায়গার মধ্যে আসি, পুলিশে ছাড়তেছে না। তো তখন ওই লোকে ওইখানে আসছে, আসার পরে এই পুলিশে বলতেছে এর স্পন্সার মানে হচ্ছে আমার মালিক কোথায়। বলতেছে মালিক তো আসে নাই, আমাকে পাঠাইছে। এরপর দিয়ে মালিকের আপনার যে এই দেশে, আমাদের দেশে যেরকম ভোটার আইডি কার্ড, এই দেশে তাদেরও আছে। তো ওই রকম ভোটার আইডি কার্ড, সিভিল আইডি যেটা, ওটা দেওয়ার পরে, অরিজিনালটা দেওয়ার পরে, অরিজিনালটা দিছে না জানি ফটোকপি দিছে, আমি শিওর না, সম্ভবত অরিজিনালটাই লাগছে। তো অরিজিনালটা দেখানোর পরে তখন পুলিশ আমার ছাইরা দিস। তো ছাইরা দেওয়ার পরে আমি ওর সাথে চলে গেলাম হের বাসায়। হের বাসায় যাওয়ার পরে 2-3 দিন ওইখানে ছিলাম, বা উনি আমাকে কয়েকটা অনেক কিছু শিখাইছে যে কীভাবে চলতে হইব, কীভাবে কি, ঠিক আছে, বা রাস্তাঘাট অনেক কিছু একটু দেখাইছে। লোকটা মানে যথেষ্ট পরিমাণ আমাকে হেল্প করছে, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। তো এরপরে 3-4 দিন পরে সম্ভবত আমাকে মানে আমার মালিকের বাসায় দিছে।
মালিকের বাসায় দিয়ে যাওয়ার পরে তারা আমার থাকার জন্য একটা রুম দিছে, ঠিক আছে। আবার তখন তো ঠান্ডা, কম্বল দিছে আরও। আর তারপরে আমি ওইখানে আসি। তো এখানে আপনি প্রায় 2-3 দিন আপনি কিন্তু মালিকরে দেখানো নাই, আপনার যে স্পন্সার আমার যে কফিল আমি তারা দেখিও নাই। আর আমার তো 2-3 দিন কমই, হাউস ড্রাইভার আপনি একদিন আগের পর আপনি কফিল দেখবেন। তবে যারা কোম্পানির মধ্যে আসে তারা কফিল কি তারা কইতে পারবো না, বা তারা জানেই না কফিল কে এরকম, মানে অরিজিনাল মালিক কেমন। তারা শুধু চিনবো আপনার যারা ফোরম্যান বা ফোরম্যানের উপরে যে একটা আছে, হ্যাঁ এয়ারপোর্ট ম্যানেজার, এরকম তাদের সাথে তাদের কন্ট্যাক্ট। তো আমরা যেহেতু বাসার বিষয়, তো আমার বাসার বিষয়ে কথা বলি। তখন আমি 2-3 দিন পরে আমার কফিলের সাথে দেখা হয়েছে, মানে মালিকের সাথে দেখা হয়েছে। হ্যাঁ আরবিতে কী কী কইছে আমি কোনো অত কিছু বুঝি নাই, তবে যাই হয়তো ভালোর কথা জিজ্ঞেস করছে। তখন যখন বুঝছে যে আমি আরবি বুঝি না, তখন আমার সাথে সে কিন্তু আবার শিক্ষিত, ঠিক আছে। তখন আমার সাথে ইংলিশে কথা বলছে। তো ইংলিশে কথা বলে তখন আমরা আবার তো ইংলিশ বলছে, আর তখন আমি বুঝছি। তখন হ্যাঁ আমার সাথে ইংরেজিতে কথা বলতেছে, আমিও বলছি। বলার পরে আমার এক পর্যায়ে জিজ্ঞেস করলো তোর কোনো সমস্যা হয় কী কী লাগে আমার জানাইস। তখন আমি ভাবলাম প্রথম তাকে আর কি বলবো, কী কী লাগবো না লাগবো, আর কয়েকদিন যাক। তারপর কিছুদিন যাওয়ার পরে এখানে আমারও একটা সমস্যার মধ্যে পড়ে গেছে আমি, সেটা হচ্ছে হেরা যে খাবার আপনাকে দিবে অরিজিনাল কুয়েতির খাবার আপনি খাইতে পারবেন না। এখন অনেক কুয়েতি ভালো খাবার খায়, যেমন ভালো খাবার বলতে আমাদের দেশের মতো আপনার এরা তেল বা জাল এরকম টাইপের খাওয়া শিখে গেছে অনেকে, এমন টাইপের খাবার অনেকে খাওয়া শিখে গেছে। তো আপনার আমাকে যে খাবার দিত বিশ্বাস করবেন কিনা জানি না, মুরগি একবারেই সাদা সাদা, কি রানতো আপনার ডাকুস বলে না কি, একবারে লাল লাল, মানে আপনি দেখলেই এগুলো বমি আসবে, আপনি খাইবেন কেমনে, আপনার খাওয়ার এগুলোর কোনো পরিচিতি নাই। তখন আমার যে লোকে নিয়ে আসছে, তো আমি ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে উনি আসলো। ফোন দেওয়ার পরে উনি আসার পরে আমার জিজ্ঞেস করলো কি সমস্যা, কি লাগবে তোর। তখন আমি হ্যাঁ বললাম যে দেখ আমার এই সমস্যা, এগুলো তেল নাই জাল নাই, এগুলো খাওয়া যায় না। তখন সে আমার মার্কেটে নিয়ে গেল, এখানে আরবিতে এটাকে জামিয়া বলে। তো ওইখানে নিয়ে আমরা মানে টুকটাক হালকা পাতলা মরিচ, এরপর আরও কী যেটা সাথে ভাতের সাথে খাইলে আপনি একবার কিছুটা হইলেও ভাত খাইতে পারবেন, ওইটা। তো এগুলো কিনে আমি বাসায় আসলাম। আবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন আসছি আমি ফোন নিয়ে আসছি। ফোন নিয়ে আসার পরে আমার যে ফোন আমি ওই বুঝি নাই, বিমানের মধ্যে আমার ফোনটা চালু ছিল। এখন ওই বিমানের কোনো কারণে না কি কারণে আমার ফোনটা এই দেশে আসার পরে আর নেটওয়ার্ক আসে না, নেটওয়ার্কে কাজ করে না ওই ফোনটা। এখন অনেক মেকারকে আমি দেখাইছিলাম, জিজ্ঞেস করছিলাম, তো ওনারা বলতেছে যে আপনার ফোন বিমানের যে একটা রাডার আছে বা কী আছে, হ্যাঁ কী বলছে আমি বুঝিও নাই, ঠিক আছে। যে কোনো কারণে আপনার নেটওয়ার্ক চলে গেছে, এটা আর আসবো না, এই আর কি। তখন আমি যে লোকের সাথে প্রথম দেখা বা আমাকে যে আনছিল ওনাকে বলার পরে উনি আমাকে একটা ফোন কিনে দিছে, ঠিক আছে। নর্মালি বললো এটা এখন 2017 সালে ওই ফোনটা আমি প্রায় 30 দিনের দিয়ে কিনছিলাম। তখন এক দিনের বাংলা টাকায় 250 টাকা, 55 টাকা। তো উনি আবার আমার বলছিল যে আমি ফোন কিনে দিতেছি, সিম কিনে দিতেছি, তুমি যখন স্যালারি পাইবে আমার আস্তে আস্তে দিয়ে দিও, ঠিক আছে। ওটা দেওয়াই দরকার, কেননা একটা লোক আপনার লাগে কতটুক করবে, বিষয় কিনে আসলেও কেউ কারোর জন্য এতটুকু করতে চায় না। তো আমি বললাম যে ওনারে ঠিক আছে। তো ওই ফোনটা আমি ইউজ করতেছি, আর ইউজ করার পরে তখন আমার এক সময় কুয়েতির সাথে আমার নাম্বার আদান প্রদান হয়েছে। তো কুয়েতি মানে আসলো, তো ডেলি আমার আইসা জিজ্ঞেস করে এ বিষয়ে, আমি তো আরবি বুঝি না, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে হ্যাঁ এ বিষয়ে বলে মনে হয় আমারে জিগায়, এ বিষয়ে মানে আমরা মনে হয় তুমি চা খাইছো কিনা বা চা খাইবানি এরকম জিজ্ঞেস করে। আমি ভাবলাম যে এমন। তো আমার যে লোক আনছে আমি ওনার ফোন দিলাম, এর কুয়েতি আমারে প্রত্যেক দিন জিজ্ঞেস করতেছে এ বিষয় মানে কি, হ্যাঁ কি আমার চা খাওয়ার কথা জিজ্ঞেস করে, আর তো কিছু জিগায় না। আরে তোর এই বিষয়ে মানে চা খাওয়ার কথা জিজ্ঞেস করে না, তোর জিজ্ঞেস করতেছে তোর কিছু লাগবো কিনা। তখন আমি তারে বললাম আরে আমার কত কিছু লাগবে, তারে কী কম। তো আমি পরের দিন সে আমার আবার জিজ্ঞেস করবে এই বিষয়ে, এটা আমি জানি। তো আমি আজকে কাগজ কলম ছিল, ইংলিশে সব কিছু মোটামুটিভাবে লিখে রাখছি। লিখে রাখার পরে হ্যাঁ আপনার
সকালবেলা আমার সাথে দেখা হওয়ার পর আমার জিজ্ঞেস করলো কিছু লাগবে কিনা। তখন আমি তার কাগজটা হাতে দিলাম। দেওয়ার পরে কাগজটার মধ্যে আমরা তো অন্য কিছু না, এদেশে তো তেল সাবান যা যা আছে বাংলাদেশ থেকে এগুলো কেউ নিয়ে আসে না, এদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। ঠিক আছে, তবে আপনি বাসা না জানলে কীভাবে আনবেন, এটা হচ্ছে মেন। তো হ্যাঁ, কাগজটা দেখছে, দেখার পরে সে আমারে বলতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার পরে হ্যাঁ তার ছেলেকে কাগজটা দিল। দেওয়ার পরে আমারে বলছে যে তার সাথে যাওয়ার জন্য। তো আমি হ্যাঁ সাথে গেলাম। যাওয়ার পরে একটা মার্কেটে গেলাম। ওই আমার যে মালিক, হ্যাঁ তার ছেলেকে টাকা দিছিল। মালিকে তার ছেলেকে টাকা দিছে, টাকা দিয়ে বলতেছে হ্যাঁ যা যা লাগে কিনা দে। ওই ছেলে আবার এই দেশে আরেকটা কথা বলি, ছোটো ছোটো পোলাপাইন, আমাদের দেশও এমন খারাপ হয়ে গেছে পোলাপাইন যেগুলারে ছোটো ছোটো দেখছি ছোটো ফ্যান ফিন্দা আড়ে। এখন সফরের থেকে সফরে যাওয়ার পরে দেখলাম এক একজন হয়ে গেছে আপনার নেতা। কেউ আওয়ামী লীগের এই, কেউ আওয়ামী লীগের সেই, কেউ এই কোম্পানির ওই মানে এক একজন এক একটা নেতা, যা বলার মতো না। তো ওনাদের ভাষা ব্যবহার দেখলে মানে আপনার তাদের দিকে তাকায় কথা বলতে পারবো না, চোখ নিচের দিকে তাকায় থাকতে হবে। কী কিছু বুঝেন নাই? তো আমরা তো আলহামদুলিল্লাহ হয়তো একটা জিনিস বলি, সেটা হচ্ছে কিছু কিছু মানুষ বিদেশে আইয়া চেঞ্জ হয়, কিছু কিছু মানুষ চেঞ্জ হয় না। এটা হচ্ছে আবহাওয়াজনিত যে একটা বিষয়। তো আমরা আলহামদুলিল্লাহ চেঞ্জ হয় না, আগেও যেমন ছিলাম এখনও তেমনই আছে। তবে শুধু একটুই হয়েছে, সেটা হচ্ছে আপনার এই হালকা দাড়ি মুছ উঠে গেছে, দুই সাইডে চুল পাইকে গেছে, এরকমই। তো এরকম পোলাপান হয়ে গেছে অনেক বেদব, ওগুলো বাদে দিলাম। তো এখানেও পোলাপাইন আছে কুয়েতে, ছোটো ছোটো পোলাপাইন সিগারেট খায়, এটা সেটা খায়। তো এখন ওই কুয়েতি তো তার ছেলের কাছে টাকা দিছে যে ওরে মার্কেটে নিয়ে যাওয়ার কী কী লাগে ওরে লইয়া দে। ওই কুয়েতি ছেলে আমাকে মার্কেটে নিয়ে গেছে। কুয়েতি টাকা দিছে ধরেন না আপনার, ধরেন হ্যাঁ দিছে 20 টাকা, হ্যাঁ 15 টাকা খাইয়া 5 টাকা খরচ করছে। মানে 15 টাকা খাইয়া 5-6 টাকার মাল নিছে, বাকিটা হ্যাঁ নিজেই খাইয়ে ফেলছে, সিগারেট মিগারেট এটা সেটা, এই আর কি অবস্থা। তো নেক্সট পরে আর কখনো মানে নেক্সট ডে কখনো কুয়েতি আমার জিজ্ঞেস করে নাই যে এ বিষয়ে বা তোর কিছু লাগবো কিনা। এর হচ্ছে ওই কোয়ালিটির লোক, আপনাকে একবার জিজ্ঞেস করবো তোর কিছু লাগবো কিনা, পরে আর কখনো জিজ্ঞেস করবো না। আপনি যদি একবার বলেন আমার এটা সেটা লাগবে, এই হচ্ছে অবস্থা। তারপরে এখানে আপনি যখন আসবেন প্রথমত কখনো কোনো মহিলা যদি দেখেন, ঠিক আছে, ওদের দিকে তাকায়া থাকবেন না, তাকায়া থাকলে আপনার সমস্যা পড়তে পারেন। যে আমি কোনো এরকম সমস্যা পড়ি না আলহামদুলিল্লাহ। তবে আমার পাশে এক ইন্ডিয়ান একটা মানে পরিচিত হয়ে গেছে একটা ফ্রেন্ড ছিল, তার সাথে এমনটা ঘটছে। তবে আমি দেখছি তখন ওই মহিলা তাকে আরবিতে অনেক গালাগালি করতেছে, সেটাও দেখলাম। তো আমি আবার আরবি যদিও তখন বুঝি নাই, তবে ইংলিশে যতটুকু আমি মানে ওই মহিলাকে এমনি বুঝাই বলছি, দেখ হ্যাঁ একটু সমস্যা ছিল বা হ্যাঁ বুঝতে পারে নাই, ঠিক আছে, হ্যাঁ ভাবছে যে হ্যাঁ পরিচিত বা হ্যাঁ তুই হ্যাঁ বাসার, ঠিক আছে ম্যাডাম, এইরকম কিছু টিছু বইলা ওই ছেলেরা আমি ওইখান থেকে সরাই দিছিলাম। তো তারপরে হয়েছে কি আপনার যখন আপনি নতুন নতুন আসবেন তখন আপনি চেষ্টা করুন বেশিরভাগ আপনার ঘরে থাকার লাগিয়া, বাসায় থাকার জন্য। আর চেষ্টা করবেন সবচেয়ে ভালো হবে আগের থেকে আপনি যত তাড়াতাড়ি ভাষা শিখতে পারেন। এই দেশে আপনার ভাষা ছাড়া, এই দেশে ভাষা শিখা ছাড়া আপনার কোনো মূল্য নেই। তারপরে আপনার বাসায় থাকার কথা বলছি এই কারণেই, আপনার রুমে থাকার কথা বলছি এই কারণেই, কারণ আপনি বাইরে বের হইবেন না, কোনো ভাষা জানবেন না, কিছু জানবেন না, না জানলে আপনাকে পুলিশে ধরবে। ধরে আপনারে যদি পুলিশে থানায় নিয়ে যায় তখন আপনারে জেলে নিয়ে যাবে, বলবে যে বাইরে রাখা আমার লোক, অবৈধ লোক, এটা মনে করে আপনার দেশে পাঠাই দিব। দেশে পাঠাই দিলে আপনি এতগুলো খরচ করে আসছেন, এতগুলো টাকা নষ্ট করে আসছেন, আপনার লাইফটা শেষ। আর এখানে দেশে পাঠাইলে আপনার ফিঙ্গার করে পাঠায় হলে, ফিঙ্গার করলে আপনি মিনিমাম 5 বছরের আগে আসতে পারবেন না, 5 বছরের আগে আবার এই দেশে ঢুকতে পারবেন না। বর্তমানে নিয়ম কানুন হয়ে গেছে এখন আবার অন্যটা। এখন আমি শুনতেছি যারা যারা অবৈধ হয়ে গেছে তাদেরকে ধরলে একবারে লাল কালি মারা আর ঢোকার কোনো সম্ভাবনা নেই কুয়েতে। তো আপনার আমার বাসার যে কথা বলতেছি সেটা হচ্ছে, আমি তো প্রথম বের হই নাই। তো
তো যখন বাসা টাসা মোটামুটি শিখে হয়েছে, আর বাসা যখন আমি শিখিও নাই, যখন আমার সিভিল আইডিটা আসছে, আকাম আসার পরে তখন আমি আস্তে আস্তে বের হয়েছি। তখন খুঁজতেছি আশেপাশে কোথায় বাঙালি লোক আছে। তো বাঙালি লোক খোঁজার কারণ এটাই, ওদের সাথে আপনি বসলে বা বাঙালির সাথে ভালো একটা সম্পর্ক হইলে আপনি হয়তো ভাষাটা শিখতে পারবেন। তবে বেশি বাঙালির সাথে আপনি মিশতে যাবেন না, বাঙালি আপনার ক্ষতি করতে বসে থাকবো। আমাদের বাংলাদেশি লোকেই কেউ কারো ভালো দেখে না, এখানে অনেকের ক্ষতি করতে বসে থাকে। আর একজন আমার জিজ্ঞেস করলো যে আমার বেতনের কি বিষয়টা। ভাই, আপনি যখন নতুন আসবেন তখন তারা অনেক মালিক ভালো যদি থাকে, আমি যখন আসি তখন আমার বেতন ছিল আপনার 70 কেডি, 70 দিনার। আর 70 দিনারের মধ্যে আপনার ওই লোকে আমার খাওয়ার জন্য দিছে 10 টাকা, আর 60 টাকা আমার বেতন। 60 টাকা আমার বেতন। 60 টাকায় আপনার কত 17,000 টাকা হয় সম্ভবত ওই সময়, 17,000 টাকা আমার জানা মতো। আমি যখন প্রথম মাসের স্যালারি পাঠাইছি দেশে, ওটা হচ্ছে আপনার 17,812 টাকা, 17,812 টাকা। বর্তমানে কিছু দালাল আছে আপনার বলে যে আপনি আসেন, বেতন এত টাকা এমনে হেমনে, এগুলো কখনো বিশ্বাস করবেন না। এখন কোম্পানির বেতন, আপনি যদি কোম্পানির আন্ডারও আসেন, কোম্পানির বেতন বেসিক বেতন যেটা, সেটা হচ্ছে 75 দিনার, 75 কেডি। আর এর মধ্যে আপনার খাওয়া চলে যাব মিনিমাম আপনার 20-30 টাকা খাওয়া হয়ও না, 20-30 টাকা খাওয়া হয় না। তো মানুষে কি যেন জানি আসে 8 লাখ 9 লাখ টাকা খরচ করে। হ্যাঁ আসে, যখন বাসা টাসা শিখবেন, আবার ওভার টাইম কোনো কাজ কাম পাইবেন, তখন আপনি হয়তো মাসে যাইয়া এদিক সেদিক বাদ দিয়ে আশা করা যায় 50-60 হাজার টাকা, 60 হাজার না হলে 50 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। তো আমার প্রথম মাসের বেতন ছিল 17,812 টাকা। তো ভাষা যেহেতু বুঝি নাই, আমি আপনারে বললাম না, সবচেয়েতে আপনার এই দেশের আরবি ভাষা সবচেয়ে বুঝা সবচেয়ে জরুরি। তখন আমি বলতেও পারতেছি না, 1 বছর 9 মাস আমি 17,812 টাকা বেতনে চাকরি করছি। তো 17,812 টাকা বেতনে চাকরি করছি, তার মাঝে মাঝে আমি আমার পরিচিত বাঙালি ভাই অনেকের সাথে পরিচিত হয়ে গেছে, ওনাদের সাথে মোটামুটি ভাষা শিখে হয়ে গেছে। এই দেশে আরবি ভাষা শেখার পরে তো 1 বছর 9 মাস পরে আমি মালিকরে বললাম যে আমার বেতন বাড়াইতে হইব, বেতন বাড়া, নইলে আমার এই বেতন পোষণ, আমি দেশে চলে যাব। তো সেও আমার কাজের প্রতি সে অনেকটা মানে ইয়ে হয়েছে, মানে আপনি যত কাজ দেখাইবেন তাদের কাছে প্রথমত আপনাকে ভালো জানবে। তবে এখানে আরেকটা সমস্যা আছে। আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে, আপনি যত কাজ দেখাইবেন, আজকে যে কাজটা দেখাইছেন, আপনি এটা মাথায় ধরে রাখবেন, এই কাজটা আপনাকে দিয়ে সব সময় করাইবে, আপনাকে এই কাজ সব সময় করে যাইতে হবে, আপনারে করাইবে এই কাজ, এদের একটা সিস্টেম। তো মালিকটা যখন আমি আমার বেতনের কথা বললাম, সে বলল যে ইনশাআল্লাহ। এরপরে সে আমার পরের মাসে সে আমার বেতন বাড়াইছে 17,812 টাকা থেকে আলহামদুলিল্লাহ আপনার সে আমার বেতন করছে যে 120 টাকা। তখন আমার বেতন হয়েছে 120 টাকা। 120 টাকা হওয়ার পরে তখন প্রায় বাংলা টাকায় আপনার কত জানি হয়েছে, প্রায় 30-35 হাজার টাকার মতো, 120 টাকা। তারপরে আবার কিছুদিন যাওয়ার পরে আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমি আবার এমন কোনো গাড়ি নাই যে আলহামদুলিল্লাহ আমি চালাইতে পারি না। তো আবার আমার যে মালিক বা কোম্পানির মালিক, তার কিন্তু আবার শরিকা আছে, কোম্পানি আছে, মাজরা আছে, বিভিন্ন আছে, ঠিক আছে। তো 1 বছর 9 মাস পরে সে আমাকে বলতেছে, সে কিন্তু আবার জানে আমি বড় গাড়ি চালাইতে জানি, সে আমার বলতেছে আমার একটা বড় গাড়ি আছে, ওই বড় গাড়িটা তুই চালাইলে তোর বেতন বাড়াই দিব, ওইখানে থাকবি। তো আমি হিসাব করলাম বাসার ডিউটির থেকে যে কোনো সময় বুঝবেন যে আপনার কোম্পানির ডিউটি একটা টাইম আছে, একটা শিফটি বাই শিফটি কোম্পানি যে কোনো হয় 8 ঘন্টা বা 8টা থেকে 8টা, 5টা থেকে 5টা, 6টা থেকে 6টা, এরকম একটা সিস্টেম আছে, এটা সবসময় মাথায় রাখবেন। তো আমাকে যখন এটা বলছে তখন আমি সাথে সাথে রাজি হয়ে গেছি, আমি বললাম যে ঠিক আছে। এটা বলার পরে আপনারা আমার ভিডিওর মধ্যে আপনি লাস্টে গেলে একটা ভিডিও দেখবেন, বড় গাড়ির ভিডিও,
আমি ভিডিও ছাড়ছি আবার কিভাবে গাড়ি চালায়, ওই গাড়ি কিভাবে চালায়। তো এটা হচ্ছে আপনার কারেন্ট গিয়ারের গাড়ি, এটার মধ্যে হচ্ছে আপনার 8টা গিয়ার। আপনি ভিডিওটা দেখলে বুঝবেন আমি কি গাড়ি চালাইছি। তো আপনার ওইখানে পাঠাইছে আমার মাজরার বড় গাড়ি, ঠিক আছে। আমাকে ওইখানে এক্সট্রা আলাদা রুম দিছে। ওইখানে আবার ইন্ডিয়ান লোক আছে, বাঙালি লোক আছে, ওরা রান্না করে। ওইখানে আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিলাম আমি মনে করি বাসার থেকে, ঠিক আছে। ওইখানে ওরা রান্না করতো, আমাকে ডাক দিত, যথেষ্ট পরিমাণ আপনার বড় গাড়ির ড্রাইভার হিসেবে একটা সম্মান থাকবে আপনার আলাদা। তো ওইখানে আপনার বেতন দিছে আমাকে, ওইখানে 120 টাকা থেকে বেতন হয়ে গেছে আমার 190 টাকা। 190 টাকা বেতন যখন হয়েছে, 190 টাকা যখন বেতন হয়েছে তখন তো আমি আলহামদুলিল্লাহ, আমি কই আর কি লাগে। 190 টাকা আবার এখানে আপনার বোনাস আছে, বিভিন্ন হালকা পাতলা বোনাস আছে, ঠিক আছে। আপনি আবার চাইলে যদি আপনি হারাম টাকা উপার্জন করেন, হারামও আছে। তবে আল্লাহ মাফ করুক, আমি হারাম টাকায় কখনো যাই নাই, আল্লাহ মাফ করুক। এই জন্য আল্লাহ আমি যেটা চাইছি ওইটাই পাইছি। তো 190 টাকা দেওয়ার পরে আবার বোনাস টনাস মিলাই আপনি প্রত্যেক মাসে আপনার যাইয়া থুইয়া আপনার এই 60,000 70,000 টাকা থাকবো আপনার তখন। আর আপনাদের আরেকটা কথা বলে দিই, যখন 190 টাকা বেতন আমার হয়েছে, ঠিক আছে, মাজরায় যাওয়ার পরে টাকার রেট কিন্তু তখন আবার বাইরে গেছে হঠাৎ করে। কুয়েতের টাকা হঠাৎ করে বাইরে গেছে। আগে ছিল 250 টাকা, 55 বা 60। হঠাৎ করে টাকার রেট হয়ে গেছে আপনার 280 টাকা। 280 টাকা থেকে পরে আবার টাকার রেট হঠাৎ করে বাড়তে বাড়তে এখন টাকার রেট হয়ে গেছে আপনার এই 380 টাকা। কুয়েতের টাকার রেট এখন অনেক বেশি আছে। যাই হোক, তো ওইখানে আমি কাজ করছি। কাজ করার পরে তখন আমার মাথার মধ্যে একটা ইন্টেনশন ছিল যে আমি যেহেতু বড় গাড়ির মধ্যে উঠছি, তাদেরকে বইলা যে কোনো মুহূর্তে আমার সবচেয়ে ভালো হবে আমি একটা বড় গাড়ির লাইসেন্স বের করা। আপনি যদি এখানে একটা বড় গাড়ির লাইসেন্স বের করে ফেলেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাইসেন্স। আপনি যে কোনো দেশে এই লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন, বা আপনি সৌদি চালাতে পারবেন, কুয়েতে চালাতে পারবেন। আবার এই লাইসেন্সটা আপনি অন্য কোনো দেশে গিয়া শু করলে আপনাকে আরেকটা বড় লাইসেন্স দিয়ে দিবে তারা। এটা হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে এই লাইসেন্সটা। এখানে সিম কার্ড সিস্টেম, ঠিক আছে। বাংলাদেশে এখন সিম কার্ড হয়ে গেছে, তবে আপনি বাংলাদেশের লাইসেন্স শু করলে অন্য কোনো দেশে আপনাকে লাইসেন্স দিবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ওইখানে ট্রায়াল দিবেন। তবে এই লাইসেন্স দিয়ে আপনি অন্য দেশে গেলে লাইসেন্স দিয়ে দিবে, এত কোনো সমস্যা হবে না। তো আমার ওই লাইসেন্সটা বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে তখন আমি ওইখানে অনেক দিন কাজ করছি। কাজ করার পর আমি দেশে গেলাম। দেশে যাওয়ার পরে, তবে এই দেশে আপনি আরেকটা কথা মাথায় রাখবেন, মাসরি লোক যে, এদের থেকে সব সময় সাবধানে থাকবেন। এদের কাছে কখনো বলবেন না যে আপনাকে কুয়েতি ভালো জানে বা মালিকে ভালো জানে। আপনি যখন বলবেন ওদেরকে যে মালিক আমাকে ভালো জানে, ঠিক আছে, তখন তারা সব সময় চেষ্টা থাকবো কিভাবে আপনাকে মালিকের চোখে খারাপ করা যায়, কিভাবে আপনাকে মালিকের চোখে খারাপ করা যায়। ওরা হচ্ছে এই টাইপের লোক। আর খালি শুধু যে ওরা তা না, আপনার আমাদের দেশে যে আমাদের বাঙালি ভাই বারাদার আছে যারা আরবি ভাষা টাষা জানে বুঝে, তাদের সাথেও কখনো শেয়ার করবেন না যে মালিক আপনাকে ভালো জানে এটা সেটা। তাহলে তারাও কি আপনার বিপক্ষে লাগে যাইব, আপনার পিছন লাগে যাইব। এরা হচ্ছে এমন টাইপের লোক। যদিও আমিও বাঙালির ক্ষতি চায়, সেটা আপনারা ইতিমধ্যে দেখতেছেন। না হলে দেখেন না, বাংলাদেশে আন্দোলন হইতেছে, যে লোকটা গুলি করতেছে এই লোকটাও বাঙালি, যে লোকটা গুলি খাইতেছে সেও বাঙালি। আমরা একই দেশের লোক, আমরা একই ভাষা বলি, একই ল্যাঙ্গুয়েজ আমাদের, কিন্তু আমাদের ভিতরে কোনো মায়া মহব্বত কিছুই নাই। আমরা সরকারের কথা, সবার কথা, চাকরি বাঁচানোর জন্য আমরা একজন আরেকজনকে কি গুলি করি, হত্যা করি, এগুলো ঠিক না। তো যে যার ক্ষতি করে এক সময় আল্লাহ তার ক্ষতি করবে। এখন কত মায়ের বুক তারা খালি করে ফেলছে গুলি করে, হত্যা করে, এক সময় তাদেরও এরকম বুক খালি হয়ে যাব। আচ্ছা, ওই কথা বাদ দিই। তখন আমি ভুল করছি, বললাম না আমার বাঙালি, আমি হচ্ছে সোজা সরলভাবে বলে ফেলতাম। এরা জিজ্ঞেস করতো, কিরে তোর বেতন এত টাকা, এরপরে দিয়া আমাদের বেতন এত কম, তারপর দি কুয়েতি তোরা ওইখান থেকে এখানে নিয়ে আসলো, আবার বড় লাইসেন্সও করে দিল, কি কুয়েতির সাথে সম্পর্ক কেমন? বললাম যে আলহামদুলিল্লাহ ভালো। হেরা আবার ওই যে মাসরি থাকে, আপনার ম্যানেজার থাকে, ফোরম্যান থাকে, ঠিক আছে, মাসরির সাথে যোগাযোগ করে, দেখ তোর থেকে হ্যাঁ আরও ভালো
ভালো বেতন, ভালো অবস্থান, কুয়েতি ভালো জানে। তো হেরা কিন্তু একটা জিনিস দেখবেন, মাসরি আরবি লোক, কুয়েতি আরবি লোক, তো এদের একটা মানে যেমন হোক তাদের প্রতি একটা মিল থাকে। আমাদের বাঙালির মধ্যে মিল থাকে না, এটা মনে করেন না যে সেও বাঙালি আমিও বাঙালি, আমি কেন তার ক্ষতি করব। আমাদের মধ্যে মিল থাকে না, কিন্তু তাদের মধ্যে একটা কি মিল থাকে, তারা তাদের কথা শুনে। তো আমি যখন আপনার দেশে গেছিলাম, দেশে যাওয়ার পরে আমি যে গাড়িটা চালাইতাম, ওই গাড়িটা ওই মাসরি কী করছে, সিস্টেম করে বুদ্ধি করে তার আরেকটা বন্ধু হ্যারে আইনা দিয়ে দিছে। হ্যার এক বন্ধুরে আইনা আমি দেশে গেছি আরে ওইখানে দিয়ে দিছে যে এই জায়গায় তুই কাজ কর। এরপর দিয়ে ওই মাসরি আবার কুয়েতির সাথে কীভাবে আপনার বিভিন্নভাবে ফিটিং দিয়া, যেটা বলে মানুষে, তেল টেল মাইরা হের আন্ডারে আখামা লাগাইয়া একবারে ওই গাড়িয়ে চালাইবো, এরকম একটা কন্ট্যাক্ট করে ফেলছে। এটা কিন্তু আমি জানিও না। তখন আমি যখন এই দেশে আসছি, আসার পরে তখন আমি দেখলাম তো আমার জায়গাটা কি আরেকজনে দখল করে ফেলছে। তখন আমি কুয়েতিরে বললাম, তো তুই যে আমার জায়গাটা আরেকজনের দিয়ে দিলি, তো এখন আমি কি করবো, আমি কি কাজ করবো? আমি এভাবে আরবিতে বললাম যে ইনতা তিয়ানা মুকান অহেত্তানি আলহিন আনা মুকান হয় না হয় সকল হয় নিস্তকল। তখন সে আমার বলতেছে এদের মুখের মিষ্টি, আরবি যে জাত এদের মুখের মিষ্টি, তারা আপনার সাথে এমন মিষ্টি কথা বলবে, এমন কথা বলবে, ঠিক আছে, আপনার সাথে ভালো 19 থেকে 20 হবে, তারা আপনার সাথে চোখ পল্টি নিতে তারা টাইম লাগবে না। এরা এই টাইপের লোক আরবি জাতগুলা। তখন সে আমার বলতেছে ইনতা মুকান আনা গেল্প। আমার হাসি আসে তার কথাটা এখনও মনে হইলে। হচ্ছে তার জায়গা আমার জায়গা, ঠিক আছে, হ্যার সবসময় মনের মধ্যে আমার বলতেছে এটা। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো এখন আমি কাজ করবো কি? তুই আমার বাসায় কাজ করবি। তা আমি বললাম যে ঠিক আছে, তো বেতন টেতন কী? বেতন তোর যেটা বেতন আরও কমাই দিব, বা বেতন যেটা আছে লাগলে এটাই দিব। এখন সে বাসায় কিন্তু তার ড্রাইভার লাগে না। আগে তো আপনাকে বলছে তুই আমার মনে থাকবি সব সময়, ঠিক আছে। এখন বাসায় কিন্তু হ্যাঁ ড্রাইভার লাগে না। এখন আপনাকে যে কোনো একটা উসুলা আপনাকে সে বিদায় করতে হবে, বা একটা সিস্টেমে। এখন আপনার বাসা অনেক বাসা আছে অনেক ভালো, হাউস ড্রাইভার বিষয় অনেক বাসা অনেক খারাপ। তো আমার বাসাটা অনেক মোটামুটি ভালো। আবার পোলাপাইন যখন ছোট থাকবো তখনই ভালো, যখন পোলাপাইন বড় হয়ে যাব তখন অনেক খারাপ। তো পোলাপাইন যেগুলো আমি ছোট দেখছিলাম, আমি যখন আসছি তখন এক একটা পোলাপাইন, এই দেশের পোলাপাইন কিন্তু আবার তাড়াতাড়ি বড় হয়ে যায় আরেকটা কথা, ঠিক আছে। এগুলো বিভিন্ন খাবার খায় তো তাড়াতাড়ি বড় হয়ে যায়। যখন বড় হয়ে যাব তখন আপনাকে তারা কখনো সম্মান করবে না। তারা এটাই মনে করবে হ্যাঁ আমার ড্রাইভার, ওই আমার কাজের সেরি, ওই আমার এটা, এক একজনরা এক একটা মনে করে যে এই পেশায় কাজ করে। তো আমি দেখছি যে আস্তে আস্তে এখানে কি পোলাপাইন সুবিধা না, কথাবার্তা এখন পোলাপাইন বড় হয়ে গেছে, কথাবার্তা এতটা ভালো না। আর আপনি যে কোনো সময় সন্তানের দোষ কখনো বাপ মায়ের কাছে দিলে বাপ মা কোনো এতটা গুরুত্ব দেয় না, তারা তার সন্তানের পক্ষেই থাকে, এটা মাথায় রাখবেন, সব দেশেই এটা। তো এখানে আমি দেখছি যে আস্তে আস্তে এখানে আপনাকে যে একটা সম্মান ওটা কমে যাইতেছে, ঠিক আছে। তখন আমি তারে যখন বললাম যে দেখ আমি তোর বাসায় তো অতটা কাজ নাই, তুই আমারে ছাইরা দে, আমার বাইরে ছাইরা দে, আমি বাইরে কাজ করব। সে এখন কি করবে? সে এখন খালি হ্যাঁ কিন্তু দিতে চায়, কিন্তু তার ভিতরে আরেকটা জিনিস চলতেছে, সেটা হচ্ছে কি টাকা। আমি তার টাকা দিয়া বাইরে যেতে, কিন্তু সে এমন একটা খারাপ মাইন্ডের মানুষ বা খারাপ মনের মানুষ, এটা আমি জিন্দিগিতে কল্পনা করি নাই। আমি তার বাসায় কাজ করছি, গাড়ি চালাইছি তার আন্ডারে প্রায় 5 বছর প্লাস, 5 বছর 10 মাস। আমি যদি তার আন্ডারে 5 বছর 10 মাস একটা না থাকে একটা লোক, তখন তার ভিতরে একটা জিনিস চিন্তা থাকা লাগে যে সে আমার আন্ডারে এতদিন কাজ করছে, তাকে আমি ছাইরা দিব, তো টাকা উল্টা আমি তাকে দিব। আমি তার আন্ডারে এতদিন কাজ করার পরে আমাদের যে কোনো একটা দেশের মধ্যে একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানি বা সরকারি জব বা যে কোনো একটা কোম্পানিতে মানুষের একটা কাজ এতদিন এত বছর কাজ করার পরে যে কোনো একটা বোনাস দিয়ে থাকে। কিন্তু সে এটা তো দেওয়ার দূরের কথা,
সে আমার উল্টা বলতেছে আমি নাকি তারে 1,000 টাকা দিতাম। 1,000 টাকা যে সময়, ওই সময় আপনার বর্তমানে 1,000 টাকা বাংলা টাকা হয়ে যাইতেছে আপনার 4 লাখ টাকা, 4.5 লাখ টাকা এরকম। আমি বললাম তোরা আমি টাকা দিব কোথেকে, আমি কিসের টাকা দিব, তোর এনে এতদিন আমি কাজ করলাম, ঠিক আছে, তা আমি বুঝি এখন তোর উল্টা টাকা দিতাম। তখন আমার কি করছে, হঠাৎ করে হ্যাঁ আমার বেতন দেওয়া বন্ধ করে দিস। এটা বেতন দিতেছে না 1 মাস 2 মাস 3 মাস একটানা বেতন দেয় নাই। তখন আমি যখন বেতন চাইছি, সে আমার বলতেছে তুই বাইরে লোক দেখ, বাইরে নতুন কফিল দেখ, তুই বাইরে চলে যা। তখন আমি বাইরে চলে যাওয়ার জন্য কফিল খুঁজতেছি। এখন হ্যাঁ বেতন দিলে, হ্যাঁ চিন্তা করতেছে হ্যাঁ যদি আমার বেতন দেয় তাহলে হ্যাঁ লস হয়ে যাব, ঠিক আছে, এটা মনে করে হ্যাঁ এখন আর আমার ফোনও ধরে না। হ্যাঁ আপনি যদি হ্যাঁ আপনি 10 বার ফোন দেন, সে আপনার ফোন একবার রিসিভ করবে না, এমন টাইপ। আর শুধু আপনার দোষ খুঁজবে, এটা এমন হয়েছে, ওইটা এমন হয়েছে, এটা করস নাই গাই, ওইটা দেখোস নাই গাই, মানে চারিদিকের কথা, মানে কিভাবে আপনাকে ইগনোর করবে খালি ওইটার চিন্তাধারা থাকবে। তখন আমি বুঝতে পারছি হ্যাঁ আমার টাকা দিব না। তখন আমি অন্য একটা কফিল ধরছি, কফিল একটা দইরা বন্ধু বান্ধবের মধ্যে যোগাযোগ কইরা, ঠিক আছে, অন্য কফিল দইরা এরপরে ওইখান থেকে আয়সা পড়ছে। আমি ভাবলাম যে ওইখানে থাইকা আমার সব হয়ে যাব। তো প্রায় সে আমাকে আপনার এই 750 টাকার মতন, আমি তার থেকে পাওনা ছিলাম, সে আমারে দেয় নাই। তো 1 টাকা 380 টাকা করে হিসাব করলে আপনার 750 টাকা কত টাকা আপনি হিসাব করে দেখেন। সে আমারে দেয় নাই, খাইয়ে ফেলছে। তো এই কথাটা, তার কথাটা বলার কারণ হচ্ছে এটা, আপনারা যারা অনেকে মনে করেন তারা অনেক আপন বা অনেক ভালো, হ্যাঁ আছে হাতে গোনা কয়েকজন আল্লাহকে ভয় করে, মৃত্যুকে ভয় করে, এটা মনে করে তারা আপনার অনেক কাজের লোক বা তার আন্ডারে যারা কাজ করে এদের টাকা মাইরা খায় না। আবার অনেকগুলো আছে টাকা মাইরা খাই ফেলে, এই হচ্ছে অবস্থা। তো এর কথাটা এই কারণে বলছি যে আমার টাকা তো দেয় নাই। তারপর আমি অন্য জায়গায় এসে আকামা লাগাইছি। অন্য জায়গায় আকামা লাগাইছি আমি যদি যার আন্ডারে আকামা লাগাবো হের কাজ করি, এখানে কোনো টাকা পয়সা লাগবে না। তো আমি এক বাঙালির মাধ্যমে আকামা লাগানোর চিন্তাধারা করছি। বাঙালি আবার কি করছে, হ্যাঁ আমরা বলতেছে আমি আপনাকে চাকরি লইয়া দিব, ঠিক আছে, আপনি আমাকে 100 টাকা দিতে হবে দালালি, 100 টাকা দিতে হবে দালালি। এখানে বাঙালিকে মানে 100%-এর থেকে 90%, 90 জন বাঙালি, 100 জনের থেকে 90 জন বাঙালি আপনাকে স্ব ইচ্ছায় হেল্প করলে আপনাকে 10 জন করবে, আর 90 জন আপনাকে হেল্প করবে না। সে টাকার পিছনে সে আপনাকে বলবে আমি তোর আকামা অন্য জায়গায় লাগাই দিব, বা তোকে এক জায়গায় চাকরি লইয়ে দিব, তুই আমাকে এত টাকা দিতে হবে, লাভ এত টাকা দিতে হবে, এটা সেটা, তাহলে আমি তোর পিছে ঘুরমো। কিন্তু এটা মনে করবে না যে আপনি বাঙালি, সেও বাঙালি, আপনি তার একটা উপকার করলেন, আপনি তার উপকার করলে আপনি তার জন্য দোয়া করবেন, তার ফ্যামিলি ভালো চলবে, এরকম জিনিস কখনো তাদের মাথায় আসে না। শুধু আসে টাকা, শুধু আসে টাকা। তখন আমি তারে বললাম যে ভাই আমি এক জায়গা থেকে আরেক জায়গায় আসতেছি। প্রথম কথা হচ্ছে এটা, বর্তমানে আমি যে জায়গায় আসছি ওইখানে আমি প্রায় 750 টাকা আমার নাই, দেয় নাই। তো এখন আপনারা আমি 100 টাকা এত টাকা কীভাবে দিব বলেন? আমি হ্যাঁ দিব, তবে আমি আপনাকে বেতন পাওয়ার পরে আস্তে আস্তে দিব, ঠিক আছে, আমি এটা বলছি। এটা বলার পরে সে আমারে বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি আগে আসেন, কুয়েতির সাথে কথা বলে যান। তো আসছি, কুয়েতির সাথে কথা বলছি, যেদিন আসছি সেদিন ওই কুয়েতিকে কাগজপত্র দেওয়ার পরে বলতেছে ভাই আপনার কাছে যা আছে আপাতত দেন, বাকিগুলো আপনি কি আস্তে আস্তে দিয়েন। এমন খারাপের খারাপ লোক মানুষ, মানে হিসাব হচ্ছে হ্যাঁ মনে করছে যে আমি হ্যাঁ দিব না, এটা সেটা মনে করে। আরে ভাই খাবি, হারাম খাওয়ার এত ইচ্ছা, একজনের উপকার করবি না, ঠিক আছে, একটু ধৈর্য ধর। যে একটা লোক এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, তার তো টাকার প্রয়োজন আছে, তাই না? তো আমারও তো টাকার প্রয়োজন আছে। তো এখন আমার বলতে যা আছে তা দেন। তো আর কী করা, যা আছে মনে হয় তাই দিছিলাম, 20 টাকা না কত টাকা দিছিলাম মনে হয়। তারপরে হচ্ছে আপনার যখন আমি চাকরিতে জয়েন করছি, বেতন পাইছি, আমি কখন বেতন পাই না পাই, ঠিক আছে, হ্যাঁ খালি খোঁজ খবর নিতেছে, রাখতেছে, বেতনটা পাওয়ার দেরি, হ্যাঁ ফোন দেওয়ার দেরি নাই। বললাম যে ঠিক আছে ভাই আমি যদি ওইদিকে আসি দিয়ে যাবো, বেতন তো আছে আমার কাছে, পরে আপনি যদি এদিকে আসতে না পারেন সমস্যা না, আপনি লোকেশন পাঠান, আমি লোক পাঠাই। তো আমি লোকেশন পাঠাইছি মোবাইলে, তখন সে লোক পাঠাইছে, হ্যাঁ টাকা দিছে।
বাঙালির কথা বলার কারণ হচ্ছে এখানে বাঙালি, বেশিরভাগ বাঙালি আপনার উপকার করবে না, এটা মাথায় রাখবেন। আপন আপন বর্তমানে আপন ভাই ভাইকে উপকার করে না, ভিসা দিয়ে আনে, টাকা নিয়ে আনে। তো আমি ভিসা কিনছি, এমন আমি অ্যাভেলেবেল দেখছি। কি বললাম বুঝছেন না? এরকম হচ্ছে কাহিনি। এরপরে দিয়া এখানে এসে তো এখন নতুন জায়গায় কাজ করতেছি। তো নতুন জায়গার যে বিষয়গুলা, যে কোনো সময় ওই মহিলাদেরকে যখন আপনি যত ফিনিশিং দিয়ে হাওয়া দিয়ে রাখতে পারেন, ঠিক আছে, পোলা প্যান্টে যত হাওয়া দিয়ে রাখতে পারেন, সব কথায় হ্যাঁ হ্যাঁ করেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। তবে বাসা বুঝিয়া যদি তাদের একটা কথা আপনি যদি তাদের সাথে মানে সাথে সাথে কথাটা উত্তর দেন, ঠিক আছে, তখন তারা মনে করবে আমার লোক আমার সাথে এভাবে উত্তর কেন দিবে, অ্যান্সার কেন দিবে, আমি যেটা বলবো সে সেটাই শুনবে। কি বললাম বুঝছেন? তো আমি আবার কারো কথা সাথে সাথে উত্তর দিয়ে দিই, আমার একটা অভ্যাস। পারি না। আপনি অন্যায় করছেন, আমি অন্যায়ের কথা বইলা ফেলবো। অন্যায় করছেন তো অন্যায় কথা বইলা ফেলবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এতটা সময় কারণ হয় এটা আমি জানি। তারপরও আপনারা যারা যারা কিছু জানতে চান আপনাদের কুয়েতের অন্যান্য সম্পর্কে, আমি হয়তো ভিডিওর মধ্যে সব কিছু বলতে পারি নাই, গোছায় বলতে পারি নাই, কারণ আমি কোনো এরকম ভিডিও করি না। তো অনেকের আবার অনেক মন্তব্য থাকতে পারে, আপনারা কমেন্ট করে আমার জানায়েন, ইনশাল্লাহ আপনার মন্তব্য বা আপনার কমেন্টের উত্তর আমি ইনশাল্লাহ দিব। যা যা জানতে চান কীভাবে কি করবেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে সব অ্যান্সার দিয়ে দিব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমরা ইনশাল্লাহ এখানে বিভিন্ন নিউজ দিয়ে থাকি, এটা তো আপনারা ভালো করেই জানেন, কখন ভিসা খোলা বন্ধ ইত্যাদি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।